বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো হররস্কোপ অফিসিয়াল। শেষ হলো ভালোবাসার সপ্তাহ, কিন্তু ভালোবাসার জন্য কি আলাদা কোনো দিন বা সপ্তাহ লাগে? আমাদের তো মনে হয় না। আর সেই ভালোবাসার রেশটাকে ধরে রাখতেই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভালোবাসার গল্প, ভালোবেসে একসাথে থাকার গল্প। চলুন আজকে একটু ঘুরে আসি পাহাড়ের কোলে একটা ছোট্ট কটেজ থেকে। নাম মেঘছোঁয়া। দেখে নিই খাদের কিনারে দাঁড়িয়ে থাকা একটা সম্পর্ক কিভাবে নতুন করে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। আজকে আপনাদের জন্য থাকছে স্বরূপা রায়ের কলমে মেঘছোঁয়ার গল্প। আজ জামাই ষষ্ঠীর সকালটা বেশ অন্যরকম ছিল প্রহ্লাদ আর জয়ার বাড়িতে। সারা ঘর সাজানো, রান্নাঘর থেকে ভেসে আসা সুস্বাদু খাবারের গন্ধ, আর ঘরের মধ্যে নানা রকম আলাপ আলোচনার গুঞ্জন। আজকে তাদের দুই ছেলে অরিন্দম আর রাহুল, আর তার একমাত্র মেয়ে পৌলমী, সবাই পরিবার নিয়ে এখানে এসেছে। হাসি আনন্দের রঙে রঙিন হয়ে উঠেছে ছোট্ট এই বাড়িটা। দুপুরের খাওয়া দাওয়া শেষে যখন সবাই বেশ নিরালায় বসেছে, তখন প্রহ্লাদ গম্ভীর মুখে বললেন, আমরা তোদের একটা কথা বলতে চাই। সবার মনে হঠাৎ একটা অদ্ভুত কৌতূহল জেগে উঠল। কি এমন কথা? জামাই ষষ্ঠীর মতো আনন্দের দিনে এমন গম্ভীরতা কেন? জয়া শান্ত স্বরে যোগ দিলেন, আসলে এই সিদ্ধান্ত আমরা দুজনে মিলেই নিয়েছি, কাউকে দোষারোপ করার কিছুই নেই। প্রহ্লাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা ডিভোর্স নিতে চলেছি। ঘরটা যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। ছেলেমেয়েরা কেউই প্রথমে কথাটা বিশ্বাস করতে পারল না। প্রহ্লাদ আর জয়া, যাদের তারা সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে ভালো মন্দের সঙ্গী হয়ে থাকতে দেখেছে, তারা এমন সিদ্ধান্ত নিল। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, মজা করছো নাকি? মাথা নাড়ল জয়া, বলল, কারণ নিয়ে আর এই মুহূর্তে ঘাটাঘাটি করতে চাই না। অনেকদিন ধরে জমে থাকা ক্লান্তি, বিরক্তি সব মিলিয়েই হয়তো আমরা আর একসঙ্গে থাকতে পারছি না। প্রহ্লাদ যোগ করলেন তার সাথে, তোদের কাছে আমার একটাই জিনিস চাই, সহযোগিতা। আমরা চাই তোরা আমাদের সিদ্ধান্তকে সম্মান দে, এর বেশি আর কিছুই না। ঘর জুড়ে একটা স্তব্ধতা নেমে এলো। হঠাৎ এত বড় একটা সম্পর্কের ভাঙন মেনে নেওয়া কখনোই সহজ নয়, বিশেষ করে সন্তানদের কাছে। কিন্তু প্রহ্লাদ আর জয়ার মুখে দৃঢ়তা। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিছুক্ষণ ঘর জুড়ে স্তব্ধতার পর বড় ছেলে অরিন্দম ঝাঁঝ, আবেগ আর কিছুটা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, মা, বাবা, তোমরা কি বলছো বুঝতে পারছো তো? এই বয়সে এসে তোমরা ডিভোর্স নেবে? হ্যাঁ, আমরা সবাই বড় হয়ে গেছি, আমাদের পরিবার বেড়েছে, আর আর এখন তোমরা এই সিদ্ধান্ত নিচ্ছ? কি বলছো তোমরা? লজ্জায় মুখ দেখাতে পারবো না আমরা। সমাজে আত্মীয় স্বজনদের কাছে কি বলবো আমরা? হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন ডাকলে খাওয়াবে বলে আমরাও শ্বশুর বাড়িতে না গিয়ে এখানে চলে এলাম। অনেকদিন পর সবাই মিলে আনন্দ করব তা নয়, আর শেষে তোমরা কিনা বলছো আলাদা হয়ে যাচ্ছ। যত সব। প্রহ্লাদ মুখ নিচু করে বসে রইলেন, শক্ত তার চোয়াল। এই সিদ্ধান্ত থেকে তিনি সরবেন না। জয়া একটু নরম স্বরে বললেন, আমরা অনেক ভেবেছি, কিন্তু সত্যি এখন আর পারছি না একে অপরের সঙ্গে থাকতে। সম্পর্কটা আর যাই হোক টানাটানি করে চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।
তাহলে আমরা যারা সংসারে থেকে বড় হয়েছি তারা কি ছিলাম, শুধু দর্শক? তোমরা দুজন কি একটু ধৈর্য ধরতে পারবে না গো? প্রহ্লাদ চোখ বন্ধ করে যেন বোঝাতে চাইলেন তিনি ক্লান্ত, আর কোনো বিতর্কে তিনি যেতে চান না। জয়া শেষমেশ শান্ত কণ্ঠে বললেন, তোদের কথা আমরা বুঝি, তোদের সম্মান, অনুভূতি সবকিছুরই আমাদের কাছে গুরুত্ব আছে, কিন্তু জানিস তো, নিজেদের অসম্পূর্ণ জীবন নিয়ে চুপচাপ একটা মুখোশ পরে বেঁচে থাকাটা আর সম্ভব হচ্ছে না রে। দয়া করে তোরা আমাদের পাশে দাঁড়াস, একটু একটু সহযোগিতা করিস। ছেলেমেয়েরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তাদের মন ভরে উঠেছে অভিমানে, কষ্টে, কিন্তু কোথাও একটা গিয়ে তারা ধরতেই পারছে না বাবা মার ভিতরের ক্লান্তি আর অব্যক্ত বিষণ্ণতা। তবুও সবাই মনে মনে আশা করছে হয়তো বাবা মা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবেন, হয়তো ছেলে মেয়েদের আবেগ দেখে নরম হবেন তারা। কিন্তু প্রহ্লাদ কঠিন হয়ে বসে থাকলেন। মুখে কোনো চঞ্চলতা নেই, কোনো দোলাচল নেই। তিনি গলা পরিষ্কার করে বললেন, আমরা আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। আমি উকিলের সঙ্গে ইতিমধ্যেই কথা বলে নিয়েছি, আগামীকাল থেকেই প্রসেসিং শুরু হয়ে যাবে। তার গলায় চূড়ান্ত স্থিরতা, যেন অনেক দিন ধরে পাকা করা সিদ্ধান্ত আজ ঘোষণা করা হলো। জয়া চুপচাপ প্রহ্লাদের পাশেই বসে রইলেন। তার চোখে মুখেও কোনো অনুতাপ বা দোলাচল দেখা যায়নি, শুধু একরাশ ক্লান্তি। রাহুল চোয়াল শক্ত করে বলল, ঠিক আছে, যখন তোমরা আমাদের কথার কোনো মূল্য দিচ্ছ না, তখন আমাদেরও কিছু বলার নেই, যা ইচ্ছা করো। এক একজন এক এক রকম অভিমানে, ক্রোধে ফুঁসছে। কেউ আর বসে থাকতে পারল না, কেউ আর বুঝিয়ে বলার ইচ্ছা দেখালো না। রাগে, কষ্টে, অভিমানে ছেলেমেয়েরা নিজেদের পরিবার নিয়ে একে একে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সেই সাজানো বাড়ি, যেখানে সকালেও ছিল হাসি, আনন্দের উচ্ছ্বাস, সন্ধ্যাবেলায় ফাঁকা হয়ে রইল। শুধু প্রহ্লাদ আর জয়া, দুই অবিচলিত পাহাড়ের মতো নীরবে পাশাপাশি বসে রইলেন। প্রায় মাসখানেক পর প্রথম শুনানির দিন এলো। গরমের সকাল, কোর্টের সামনে ফুটপাত ভরা লোকের ভিড়। কেউ মামলা করতে এসেছে, কেউ সাক্ষী দিতে, কেউ বা নিছক কৌতূহলী দর্শক। প্রহ্লাদ আর জয়া নিজেদের মতো করে এসে দাঁড়ালেন, নিরুত্তাপ মুখে। দুজনের মাঝে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে, যেটা ভেদ করার চেষ্টাও তারা আর করছেন না। অপেক্ষা করছেন তারা, হয়তো আজ ছেলেমেয়েরা আসবে, হয়তো শেষ মুহূর্তে কাউকে পাশে পাবেন তারা, কিন্তু না। অরিন্দম, রাহুল, পৌলমী কেউ এলো না। কেউ ফোন পর্যন্ত করেনি, কেউ খোঁজও নেয়নি। শুধু এসেছে একজন, রাহুলের স্ত্রী স্নেহা। পরনে সাদা হলুদ শাড়ি, মুখে একটা মৃদু হাসি, কিন্তু চোখে একটা দৃঢ়তা। স্নেহা কাছে এসে বিনীতভাবে বলল, আমি এসেছি, আমি থাকবো আপনাদের পাশে। প্রহ্লাদ প্রথমে একটু অবাক হলেও কিচ্ছু বললেন না। জয়া মৃদু হাসলেন, যেন অন্তরের কোনো একটা কোণে
এক বিন্দু সান্ত্বনা খুঁজে পেলেন। কোর্টের ভিতর বিচারক সংক্ষেপে তাদের দুজনের কেস শুনলেন। তারপর শান্ত গলায় বললেন, দেখুন, আপনাদের সম্পর্কের বয়স কম নয়। এতদিনের সম্পর্ক ভাঙার আগে আমরা চাই আপনারা একবার শেষ চেষ্টা করুন। আইনের নিয়ম অনুযায়ী আপনাদের 3 মাস সময় দেওয়া হচ্ছে। এই 3 মাসে আপনারা একসঙ্গে থাকার চেষ্টা করবেন। যদি তারপরেও মনে হয় আর সম্ভব নয়, তারপর কেস এগোবে। প্রহ্লাদ আর জয়া একে অপরের দিকে তাকালেন না। মাথা নত করে মৃদু সম্মতি জানিয়ে বেরিয়ে এলেন কোর্টরুম থেকে। কোর্টের সিঁড়ি বেয়ে নিচে নামার সময় স্নেহা পাশে এলো। বলল, মা, বাবা, আমি আপনাদের সঙ্গে যাব, একটু কথা বলতে চাই। কিচ্ছু বললেন না প্রহ্লাদ। জয়া মাথা নাড়লেন সম্মতিসূচক ভঙ্গিতে। 3 জনে চুপচাপ বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি পৌঁছে দুপুরে নীরবতায় স্নেহা খুব শান্তভাবে 1 কাপ করে চা বানালো তাদের জন্য। তারপর দুজনকে আলাদা আলাদা করে বসিয়ে কথা বলার সিদ্ধান্ত নিল। প্রথমে প্রহ্লাদের কাছে গিয়ে স্নেহা বসল। সে কোমল স্বরে প্রশ্ন করল, বাবা, আপনি মার সঙ্গে আর থাকতে চান না, কারণটা কি একটু বলবেন? কি এমন হয়েছে? একটু ইতস্তত করলেন প্রহ্লাদ। তারপর মুখ ঘুরিয়ে বললেন, এতদিন ধরে একসাথে থেকেছি ঠিকই, কিন্তু কোথাও যেন মন থেকে মেনে নিতে পারিনি। আমাদের বিয়ে ছিল বাবা মার পছন্দে। জয়ার সাথে বন্ধুত্ব হয়নি কখনো, শুধু দায়িত্বটাই ছিল। সময়ের সঙ্গে সঙ্গে অভিমান, দূরত্ব, অভিযোগ সব জমে জমে কেমন পাহাড় হয়ে গেছে। এখন বড় ক্লান্ত লাগে, বুঝলি? নিজেকে আর জোর করতে পারছি না। স্নেহা মনোযোগ দিয়ে শুনল, বোঝার চেষ্টা করল। তারপর সে জয়ার ঘরে গেল। জয়া জানালার ধারে বসেছিলেন। দূরে কোনো একটা অজানা শূন্যতায় চোখ মেলে। স্নেহা গিয়ে মৃদু গলায় বলল, মা, আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি জানি আমি আপনাদের সন্তান নই, কিন্তু আপনজন হয়ে কথাটা শুনতে চাই। জীবনটা যেমন এগিয়েছে, তেমনি বোঝাপড়ার অভাব বাড়তে থেকেছে। নিজেদের কথা কখনোই আর বলতে পারিনি। প্রহ্লাদ তো আর বুঝতে চায়নি। নিজের স্বপ্ন, ইচ্ছে, অপূর্ণতা সব জমে জমে আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এখন এখন কি মনে হয় জানিস, আলাদা থাকলেই হয়তো একটু একটু শান্তি পাবো। স্নেহা মন দিয়ে শুনল। কথা বলার সময় স্নেহার চোখে ছিল গভীর সহানুভূতি। না বিচার করার চেষ্টা, না উপদেশ, শুধু বোঝার চেষ্টা। প্রথমবারের মতো কেউ দুজনের কষ্টকে আলাদা আলাদা করে নিরপেক্ষভাবে শোনার চেষ্টা করল। স্নেহা জানে এই লড়াই কঠিন, কিন্তু সে ভেবে নিয়েছে চেষ্টা তো তাকে করতেই হবে একবার, শেষ পর্যন্ত, মন থেকে। কারণ হয়তো ভালোবাসা সবসময় জোর করে রাখা যায় না, কিন্তু কোথাও কোথাও একটু বোঝা, একটু শুনে নেওয়া জরাজীর্ণ বাড়ির ভাঙা দেওয়ালে একটা নতুন জানালা খুলে দিতে পারে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। প্রহ্লাদ আর জয়া নিজেদের মতো চুপচাপ সময় কাটাচ্ছিলেন। এক ছাদের নিচে থেকেও যেন 2 ভিন্ন দ্বীপ। কারুর সঙ্গে কারুর কোনো কথাবার্তা নেই, শুধু নীরবতা আর ঠান্ডা একটা দূরত্ব। এই কদিনে ছেলেমেয়েরা কেউ আসেনি।
কেউ কোনো খোঁজও নেয়নি। এক বিকেলে নরম রোদের মধ্যে স্নেহা আবার এলো তাদের কাছে। তার মুখে মিষ্টি একটা হাসি। ড্রয়িং রুমে বসে স্নেহা বলল, বাবা, মা, বলছি আমি আজকে একটু অন্যরকম কথা বলতে এসেছি। প্রহ্লাদ চশমা নামিয়ে তাকালেন। জয়া চুপচাপ তার দিকে দৃষ্টি রাখলেন। স্নেহা একটু থেমে শুরু করল, বলছি আপনাদের তো কোর্ট 3 মাস সময় দিয়েছে একসঙ্গে থাকার জন্য। আমি ভাবলাম যদি এই 3 মাসটাকে একটু অন্যভাবে কাটানো যায়। কি রকম? এই শহরের মধ্যে নয়, এই অভ্যস্ত পরিবেশের মধ্যে নয়, যেখানে চারপাশের চাপ, স্মৃতি, রাগ, ক্লান্তি সব সময় পুরনো কষ্টগুলোকে মনে করিয়ে দেয়। তার বদলে আপনারা যদি দূরে কোথাও যান, মানে একটা পাহাড়ি জায়গায়, যেখানে কেবল আপনারা দুজন নিজের মতো করে নতুন করে বাঁচার চেষ্টা করবেন, কারোর দখল থাকবে না, কারোর কোনো মন্তব্য থাকবে না, শুধু আপনারা দুজনে থাকবেন নিজেদের জন্য। প্রহ্লাদ আর জয়া একে অপরের দিকে তাকালেন। স্নেহা আবার বলল, আমি না একটা জায়গা খুঁজে বের করেছি, শান্ত নির্জন একটা জায়গা, উত্তরবঙ্গের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। একটা কটেজ বুক করেছি আপনাদের জন্য। সব ব্যবস্থা আমি করে দেব, আপনারা শুধু এই 3 মাস ওখানে গিয়ে থাকবেন। কোনো দায়িত্ব নেই, কোনো জবরদস্তিও নেই। যদি আপনাদের মনে হয় আবার নতুন করে কথা বলা যায়, আবার নতুন করে একে অপরকে চেনা যায়, আর যদি মনে হয় কিছুই সম্ভব নয়, তাহলেও অন্তত চেষ্টা করার তৃপ্তিটা থাকবে। স্নেহার চোখে অনুরোধ আর গভীর শ্রদ্ধা। সে জোর করেনি, হুকুম দেয়নি, শুধু একটা দরজা খুলে দিয়েছে সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে ওঠা এক দম্পতির সামনে। প্রহ্লাদ চুপ করে বসে রইলেন। অনেকক্ষণ নীরবতার পর গলা পরিষ্কার করে বললেন, ঠিক আছে, চেষ্টা করে দেখি। জয়া মৃদু মাথা নাড়লেন সম্মতিতে। তবে তাদের কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই। স্নেহা জানে এই ভাঙনের চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেষ একবার ভালোবাসার দিকে ছোট্ট একটা ঝুঁকি নেওয়াই যায়। Attention please. 5721 up Digha, New Jalpaiguri, Baharia Express will leave platform number 8 at 2 দিন পরে 21. প্রহ্লাদ আর জয়া রওনা দিল উত্তরবঙ্গের দিকে। ট্রেনের জানালার পাশে বসে দুজনেই আলাদা জগতে ডুবে থাকলেন। একজন আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যতের শূন্যতাকে দেখছেন, আর একজন অতীতের পাতায় হারিয়ে যাচ্ছেন। শব্দহীন যাত্রা, শুধু ট্রেনের শব্দ। এনজেপি স্টেশনে নামলেন তারা। সেখান থেকে গাড়িতে করে প্রায় ঘন্টা 3 সমতল ও পাহাড়ি রাস্তা পেরিয়ে তারা পৌঁছলেন পাহাড়ের কোলে ঢাকা এক নির্জন গ্রামে। অন্ধকারে এখন চারপাশে কিচ্ছু দেখা যায় না। স্বামী স্ত্রীর জন্য একটা ছোট্ট কটেজ বুক করে রেখেছে স্নেহা। নাম মেঘ ছোঁয়া। ভেতরে মাটির রঙের দেওয়াল, কাঠের ছাদ আর একজোড়া হাতছানি দেওয়া চেয়ার বারান্দায় রাখা। একজন মধ্যবয়সী মহিলা তাদের দিকে এগিয়ে এলেন, বললেন, আমি সীতা। এই কটেজের দেখাশোনা, রান্না সবকিছুই আমি করি এখানে। ধন্যবাদ।
জয়া এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকলেন, তারপর বললেন, আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানকারই মানুষ। আমি চেষ্টা করব আপনাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। আপনারা বিশ্রাম নিন। বলে সীতা চলে গেল। প্রহ্লাদ আর জয়া চুপচাপ কটেজের ভেতর ঢুকলেন। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়। প্রহ্লাদ চুপচাপ নিজের ব্যাগ খুলে কিছুটা অগোছালোভাবে নিজের জামা কাপড় বের করতে লাগলেন। জয়া এক কোণে দাঁড়িয়ে থাকলেন। নিজের ব্যাগ খুলে ধীরে ধীরে কিছু কাপড় রেখে তাকিয়ে রইলেন জানলা দিয়ে আকাশের দিকে, যেখানে এখন তিমিরের মতো অন্ধকার। কিছু সময় পর প্রহ্লাদ আর জয়া বারান্দায় এসে বসলেন। সীতা তাদের জন্য চায়ের ব্যবস্থা করল। চুপচাপ চায়ে চুমুক দিয়ে একটা শান্ত মুহূর্ত কাটানোর পর প্রহ্লাদ বললেন, এটা এমন একটা জায়গা যেখানে ভালোবাসা অনেক সহজ ছিল। এক সময় জয়া গা ঝাড়া দিয়ে মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ, কিন্তু সেই সব ভালোবাসাগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছিল। আমরা সেই পথটাই হারিয়ে ফেলেছি। চুপ হয়ে গেলেন প্রহ্লাদ। দুজন পুরনো মানুষ, যাদের এক সময়ের পৃথিবী একসাথে ছিল, আজ তারা দুজন দুজনের থেকে অনেক দূরে চলে গেছে। এই জঙ্গল, এই পাহাড়, এই কটেজ, এই সবই যেন তাদের সেই পুরনো সম্পর্কের অদৃশ্য ফাঁক ফোকরগুলোর মতো। একটু পরে উঠে গেলেন প্রহ্লাদ। বাইরে অন্ধকার, পাহাড়ের ঠান্ডা হাওয়ায় একটা একাকিত্ব আছে। জয়া কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর কাপে চুমুক দিলেন। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। এইভাবেই একটা নিস্তব্ধ রাতে তাদের নতুন যাত্রা শুরু হলো। গাইছে আকাশ তেমনি করে পরের দিন ভোরবেলা সূর্যের প্রথম রশ্মি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ল। মেঘ ছোঁয়া কটেজটা পাহাড়ের কোলে, একেবারে নিভৃত স্থানে। এর আশেপাশে গভীর বনভূমি, উঁচু উঁচু পাহাড়, আর কিছু দূরত্বে ছোট জলের ঝর্ণা, যেগুলো শব্দ খুব মৃদু শোনা যায়। দূর থেকে বুনো পাখির কিচিরমিচির আর পাহাড়ি হাওয়ার মৃদু বোল যেন পুরো পরিবেশটাকে নিঃশ্বাস নেওয়ার মতো শুদ্ধ করে রেখেছে। প্রহ্লাদ আর জয়া দুজনেই খুব চুপচাপ, একে অপরের থেকে অনেক দূরে। দুজনের মধ্যে যেন এমন একটা গভীর শূন্যতা যা তাদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে দিচ্ছে না। জয়া বারান্দার এক কোণে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে আছেন। সূর্যের আলো যখন ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে, তখন প্রহ্লাদও ঘর থেকে বের হয়ে এসে বারান্দায় দাঁড়ালেন, কিন্তু কোনো কথা বললেন না। দুজনের মধ্যে যে অস্পষ্ট দূরত্ব আছে, সেটা যেন ঘরের ভেতরের অন্ধকার থেকে এসে প্রকৃতির আলোতে আরো বেশি করে ফুটে উঠল। দুপুরের খাবার পর প্রহ্লাদ চুপচাপ বাইরে বেরিয়ে গেলেন। জয়া ঘরের এক কোণে শুয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু যখন তার ঘুম ভাঙল তখন সন্ধে নেমেছে। কটেজের বাইরে বেরিয়ে এসে জয়া খেয়াল করলেন প্রহ্লাদ এখনো ফিরে আসেনি। অদ্ভুতভাবে একটা অস্থিরতা তাকে গ্রাস করতে শুরু করল। তিনি সীতার কাছে গিয়ে জানতে চাইলেন
এই যে, তুমি আমার স্বামীকে দেখেছো? না, উনি দুপুরের পর তো বেরিয়ে গেলেন, এখনো ফেরেননি। না তো, এখনো ফেরেননি। সে কি, এই এলাকায় বুনো পশু আছে? তবে এই সময়টা সাধারণত তারা খুব একটা কাছে আসে না। তবুও পাহাড়ে অন্ধকার হয়ে গেলে সাবধানে থাকাই ভালো। জয়ার মনের মধ্যে এক অজানা আতঙ্ক বাসা বাঁধল। প্রহ্লাদ তো মোবাইলও সঙ্গে নিয়ে যায়নি। তিনি বারবার এদিক ওদিক দেখতে লাগলেন, কিন্তু প্রহ্লাদকে দেখা গেল না। তার বুকের ভিতর চাপ অনুভূত হতে লাগলো। তার মনে হচ্ছে প্রহ্লাদের যদি কিছু একটা হয়ে যায়। জয়ার পা টলমল করছে, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। কিছু সময়ের পর প্রহ্লাদ ফিরলেন। তাকে দেখে জয়া মুহূর্তেই রেগে গেলেন। তুমি কোথায় ছিলে? কোথায়? এত দেরি কেন হলো তোমার? অচেনা জায়গা, অন্ধকার নেমে এসেছে সেই কখন? প্রহ্লাদ অবাক হলেন। আমি তো বাইরে হাঁটতে গিয়েছিলাম, কিছু হয়নি। তুমি এমন করছো কেন? তুমি জানো না এখানে কত বিপজ্জনক জায়গা আছে? প্রহ্লাদ চুপ করে তাকিয়ে রইলেন জয়ার দিকে। এতগুলো দিন পর এই তিনি দেখলেন জয়ার মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া। বহু বছর হয়ে গেছে প্রহ্লাদ কোথায় যান, কখন ফেরেন, সেটা নিয়ে কখনোই কোনো জিজ্ঞাসা তাকে করে না জয়া। হঠাৎ তার এমন আচরণে প্রহ্লাদ অবাক হলেন। জয়াও নিজের আচরণে কিছুটা অবাক। তার এই রাগটা কোথা থেকে এলো? কেন তিনি এত অস্থির হয়ে উঠছেন? তার মনে হলো কেমন যেন পুরনো কোনো অনুভূতিতে ফিরে যাচ্ছেন তিনি, যা তিনি অনেক দিন ধরে ভুলে গিয়েছিলেন, কিন্তু নিজেই সেটা বুঝতে পারছেন না। তারপর কিছু সময় দুজনেই চুপচাপ একে অপরের সামনে দাঁড়িয়ে কোনো কথা বললেন না। শেষমেশ প্রহ্লাদ জানালেন, আসলে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই একটু দেরি হলো আর কি। জয়া আর কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। দিন কাটতে থাকল। পাহাড়ি নিস্তব্ধতায় ভরা একটা অদ্ভুত সিলসিলা চলতে থাকল। প্রহ্লাদ এবং জয়ার মধ্যে যে শূন্যতা, যে দূরত্ব ছিল, সেটা এখনো বিরাজমান। প্রহ্লাদ কটেজের বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। জয়া একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ করে দূর থেকে সীতা তাদের কাছে এসে বলল, কাছেই একটা জলপ্রপাত আছে, দুজনে মিলে ঘুরে আসতে পারেন তো। প্রহ্লাদ ও জয়া দুজনেই একে অপরকে কিছুক্ষণ দেখলেন। তারপর জয়া বললেন, হ্যাঁ, যাওয়া যায়। এখানে আসার পর তো আমি কোথাওই যাইনি। তৈরি হয়ে নাও। কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে গেলেন। পাহাড়ের পাঁকে পাঁকে চলতে চলতে এমন একটা শান্ত আর হালকা পরিবেশ সৃষ্টি হলো, যেখানে সব কিছু যেন একটু বদলে গেল। প্রহ্লাদ আর জয়া একে অপরের পাশে হাঁটছেন, তবে তাদের মধ্যে কোনো কথা নেই, শুধু বাতাসের মৃদু স্রোত আর গাছের পাতা খসার শব্দ। জলপ্রপাতের কাছে পৌঁছানোর পর প্রহ্লাদ দাঁড়িয়ে নিজের মনে কিছু একটা ভাবছেন। সেই সময় জয়া একটু দূরে গিয়ে জলপ্রপাতের জল হাতে নিয়ে সেটা নিজের মুখে ছিটিয়ে দিল। তার মুখে অদ্ভুত একটা প্রশান্তি, যেন কোনো এক পুরনো দুঃখ আর কষ্ট
সেখানেই ভেসে যাচ্ছে। হঠাৎ প্রহ্লাদ তার দিকে এগিয়ে এসে বললেন, অনেকদিন পর এমন একটা জায়গায় এসে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেলাম। জয়া তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, জায়গাটা সত্যিই খুব সুন্দর। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। জলপ্রপাতের একটা পাথরে কিছুটা পিছলে গেলেন জয়া, আর সঙ্গে সঙ্গে তার পড়ে যাওয়ার উপক্রম হলো। প্রহ্লাদ সেটা দেখতে পেয়ে অবিলম্বে তার দিকে দৌড়ে এসে তার হাত ধরে ফেললেন। জয়া একটু সামলে নিয়ে বললেন, আহ, ধন্যবাদ। তুমি যদি আমাকে না ধরতে তাহলে যে কি হতো। প্রহ্লাদ কিছু বললেন না, শুধু শক্ত করে জয়ার হাতটা ধরে রাখলেন। তারা একে অপরের দিকে তাকিয়ে কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দুজনের চোখে এক অদ্ভুত অনুভূতি, যা এর আগে তারা কখনো অনুভব করেনি। কটেজে পৌঁছানোর পর তারা খেয়াল করলেন কারেন্ট নেই। পুরো গ্রামে লোডশেডিং। সীতা এসে জানালো যে আজ আর কারেন্ট আসবে না। এরপর সন্ধ্যা নামলে সীতা মোমবাতি জ্বালিয়ে দিল এবং কটেজে অল্প আলো, অল্প ছায়া নিয়ে মোমবাতির নরম আলোর মধ্যে দুজনেই কিছু সময় চুপচাপ বসে রইলেন। তাদের চারপাশে নিস্তব্ধতা, শুধু শীতল বাতাসের শোঁসো শব্দ। উঁকি দিয়ে দেখা গেল দূরের পাহাড়ের গাঢ় আঁধার। এমন একটি মুহূর্তে অনেকক্ষণ দুজনে চুপ করে বসে থাকার পর প্রহ্লাদ নীরবতা ভাঙলেন। আচ্ছা জয়া, তুমি কখনো ভেবেছো তুমি কেন আমাকে বিয়ে করেছিলে? প্রশ্নটা এমনভাবে উঠে এলো যে জয়া কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। তিনি বুঝতে পারছেন না কি উত্তর দেবেন। কিছুটা সময় নিয়ে তিনি বললেন, এটা তো খুবই সহজ। বাবার তোমাকে খুব পছন্দ ছিল, তাই আর বাবার মুখের উপর কোনো কথা বলার সাহস আমার ছিল না। তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে শুধু বাবার কারণে, তাই তো? জয়ার চোখে একটু অবাক হওয়ার ভাব ফুটল। সে নিজেও বুঝতে পারছিল না কেন এই প্রশ্নটা এত তীব্র হয়ে উঠছে তার কাছে। তিনি বিরক্ত হয়ে বললেন, না না, তা কেন? শুধু তাই নয়, তখন মনে হয়েছিল তুমি অনেক ভালো স্বামী হতে পারবে। তখন কি আর জানতাম সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যাবে। আমাদের কোথায় ভুল হয়ে গেল জানো? কিছুক্ষণ চুপচাপ। আমি জানি না, কিন্তু জানো, যখন প্রথম তোমার সাথে কথা বলেছিলাম আমার খুব মনে হয়েছিল তুমি আমায় সব সময় বুঝবে। তবে সময়ের সঙ্গে যখন আমি তোমার সঙ্গে সব কথা শেয়ার করতে পারলাম না, তখন কিছু একটা আলাদা হয়ে গেল। আমাদের সম্পর্কে কখনোই গভীরতাটা তৈরি হয়নি। আচ্ছা, যদি বলি আমাদের সম্পর্কেও একটা গভীরতা ছিল, তবে আমরা একে অপরের প্রতি বড্ড অভ্যস্ত হয়ে পড়েছিলাম। খুব সহজ হয়ে গিয়েছিল সব কিছু, একে অপরের কাছে পৌঁছানো, বুঝে নেওয়া। সেই শুরুর মুহূর্তে আমাদের যে অনুভূতিগুলো ছিল সেইটাই বোধহয় আসল ছিল। হয়তো তোমার কথাই ঠিক, তবে আমি বুঝতে পারিনি। তাহলে কি আমরা সব কিছুই ভুল করেছি? এত বছর একে অপরকে সময় দিলাম, কিন্তু কি পেলাম? কিছুই না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি জানি তুমিও আমাকে ভালোবেসেছিলে, কিন্তু কখনো ভেবেছো আমরা কিভাবে একে অপরকে হারিয়ে ফেললাম? জয়ার মুখে কোনো উত্তর নেই। প্রহ্লাদ আবার প্রশ্ন করলেন, আমি কি কখনো এক মুহূর্তের জন্য তোমায় আনন্দ দিতে পারিনি? কিছুক্ষণ চুপ থাকলেন জয়া। তারপর গভীর শ্বাস নিয়ে তার মনের ভেতর জমে থাকা একটা ঘটনা মনে করলেন। আচ্ছা, তোমার মনে পড়ে
আমাদের বিয়ের পর প্রথম কয়েকটা বছর কেমন ছিল? আমাদের মধ্যে ভালোবাসা ছিল। আমাদের ৩ সন্তানের জন্মের পর আমরা খুব আনন্দে ছিলাম। কিন্তু তারপর তারপর ধীরে ধীরে তুমি ব্যস্ত হতে লাগলে। আমার একটা দিন মনে আছে, উম, জানো, আমার একটা দিন মনে আছে যখন আমি তোমাকে বলেছিলাম আমার জন্মদিনে আমার সঙ্গে একটু সময় কাটাবে গো। তুমি কি বলেছিলে মনে আছে তোমার? তুমি তো জানো আমি কতটা ব্যস্ত। আজ আমার আর সময় হবে না, অন্য আরেকদিন। সেটা তো আমি এইভাবে বলিনি। আসলে তখন প্রচুর কাজের চাপের মধ্যে ছিলাম আমি, অফিসের কাজ। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি জানো আমি যখন তোমার কাছে একটু সময় চাইতাম তখন তুমি সেই সময়টুকু না দিলে আমার মনে হতো আমি তো আর কিছু চাইছি না, শুধু তুমি একটু আমাকে গুরুত্ব দাও আর একটু সময় দাও। কিন্তু তুমি তখন এতটাই অমনোযোগী ছিলে যে আমার মনে হয়েছিল তুমি আমাকে ভালোই বাসো না। তুমি তুমি জানতেই পারলে না আমার এই ছোট্ট চাওয়াটা কত বড় ছিল আমার কাছে। আমার আমার কেবলই মনে হয়েছিল আমি যেন তোমার কাছে শুধুই একটা দায়িত্ব। ওই সময় আমি নিজেও আমার কাজের চাপের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে অন্য কিছু চিন্তা করতে পারছিলাম না। কিন্তু এটা সত্যি যে তোমার কাছে সেই ছোট্ট বিষয়টা অনেক বড় ছিল। আমি বুঝতে পারিনি তখন তোমার কত কষ্ট হচ্ছিল। তারপর থেকেই আমার মনে হতে লাগলো তুমি আর আগের মতো আমাকে প্রয়োজনীয়তা বা গুরুত্ব দিচ্ছ না। আমি একদিকে চেষ্টা করছিলাম, কিন্তু অন্যদিকে তুমি জানতেই পারছিলে না যে আমি ঠিক কি অনুভব করছি। তারপর আর আমরা একে অপরকে বুঝতেই পারলাম না, আর সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো মিলিয়ে আমাদের মধ্যে অনেকটা অনেকটা দূরত্ব বেড়ে গেল। তুমি জানো, আমি যতই কাজের মধ্যে ডুবে যাই না কেন, আমি সবসময় তোমার পাশে থাকতে চাইতাম। কিন্তু তোমার মধ্যেও তখন একটা পরিবর্তন দেখতে পাই। তোমার সবসময় মন ছিল সংসার, সন্তান, কাজকর্ম এসব নিয়ে। আমি বুঝতে পারতাম তুমিও ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে এমন লাগতো যেন তুমি একেবারে আমার দিকে ফিরে তাকাও না। তোমার কাছে আমি যেন আর প্রাধান্য পাই না। তুমি যেমন ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিচ্ছিলে, আমি তখন অনুভব করতাম আমার ছোট চাওয়া পাওয়া তোমার কাছে আর গুরুত্ব পায় না। তুমি বলছো আমি তখন সংসার আর সন্তানদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাকে অবহেলা করেছি? মাথা নাড়লেন প্রহ্লাদ। হ্যাঁ, তুমিও জানো, তুমি আমাদের সন্তানদের যত্নে এতটাই ডুবে গিয়েছিলে যে আমরা কথা বলার সময়টাই পেতাম না। আমি জানি সন্তানদের বড় করা তো সহজ নয়, কিন্তু তখন মনে হতো আমি যেন আর তেমন গুরুত্বপূর্ণ নই। সংসারের মধ্যে এক ধরনের মেকানিক্যাল রুটিন হয়ে গিয়েছিল। তোমার কাছে শুধু ঘরকন্যা, সন্তানদের দেখাশোনা, তাদের সবকিছু নিয়েই ভাবনা। কখনো আমার সাথে একে অপরকে নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা হলে তুমি যেন কোনো আগ্রহই দেখাতে না। কিন্তু আমি তো চাইছিলাম আমাদের সংসারটা সঠিকভাবে চলুক, আমাদের সন্তানরা ভালোভাবে বেড়ে উঠুক। আর তোমার কাজের চাপও তো ছিল অনেক। আমি যখন সংসারের সবকিছু সামলাচ্ছিলাম তখনও মনে হচ্ছিল তুমি আমার থেকে অনেক অনেক অনেকটা দূরে চলে যাচ্ছ। আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি কিছু করতাম আমাদের সম্পর্কটা হয়তো একটু ভালো হতো। তবে তুমি কখনো কি আমার অনুভূতিগুলো বুঝতে চেয়েছিলে? আমি অনেকবার চাইছিলাম তুমি আমার দিকে তাকাও, কিন্তু তুমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলে। আমি জানি সংসারের চাপ ছিল, কিন্তু
আমি চাইতাম তুমি একটু মনোযোগ দাও। এই কথাগুলো দুজনের মধ্যে বছরের পর বছর জমে থাকা অগোছালো অনুভূতির মধ্যে নতুন আলো ফেলতে লাগলো। এরপর বেশ কিছুদিন কেটে যায়। প্রহ্লাদ আর জয়ার মধ্যে সেই পুরনো শূন্যতা, যা একসময় তাদের মধ্যে বিরাট দূরত্ব সৃষ্টি করেছিল, তা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এখন তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে। ছোট ছোট কথায়, হাস্যরসে, খুনসুটিতে তাদের সম্পর্ক আবার নতুন করে জন্ম নিতে শুরু করেছে। একদিন সকালে প্রহ্লাদ জয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো, এখানে পাহাড়ে এমন শান্তি, এত সবুজের মাঝে থাকলে মনে হয় জীবনটা কতটা সুন্দর। তার কণ্ঠে এক ধরনের মধুরতা, যে মধুরতা জয়াকে এক অন্য অনুভূতির দিকে নিয়ে যায়। তিনি কিছুটা হেসে বললেন, তুমি তো কেবল শান্তি আর সবুজ দেখছো, কিন্তু আমার কাছে এটা আরো অনেক কিছু। অনেক কিছু ফিরে পেয়েছি আমি, যা জানো তো এখানে আসার আগে আমি কখনো ভাবি অবদিনি। এটা এটা আমার জন্য নতুন করে জীবন শুরু করার মতো। তার চোখে একটা নতুন আভা, যেন সেই পুরনো জয়া ফিরে এসেছে, যাকে কখনো প্রহ্লাদ হারিয়ে ফেলেছিলেন। প্রহ্লাদ এগিয়ে এসে জয়ার পাশে বসলেন। আচ্ছা জয়া, অনেকদিন পর এমন শান্তিতে বেঁচে থাকতে পারছি, যেখানে প্রতিটা দিন নতুন করে তোমার সঙ্গে কাটানো যায়। জয়া তার দিকে একটুখানি তাকিয়ে তার হাতটা ধরে বললেন, আমারও তাই। অনেক দিন পর বুঝতে পারছি আমাদের দুজন দুজনকে কতটা দরকার। প্রহ্লাদ ধীরে ধীরে তার মুখের কাছে এসে একটা মিষ্টি ঠোঁটের স্পর্শ দিলেন। জয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর হালকা হেসে বললেন, তোমার ঠোঁটের স্পর্শ অনেক বছর পর আমি অনুভব করলাম। দুজনে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। আর ঠিক তখনই বাবা, শুনানির তারিখটা আসছে। প্রহ্লাদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জয়ার দিকে তাকিয়ে তিনি জানালেন, বৌমা, আমরা ডিভোর্স নেব না। আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল স্নেহা। যাক, এটাই তো চেয়েছিলাম। আমি আমি কখনো তোমায় হারাতে চাইনি। অনেক ভুল করেছি, কিন্তু কিন্তু এবার আমি তোমাকে নতুন করে চাই, যেন আমাদের সম্পর্কটা আবার প্রগাঢ় হয়ে উঠুক। জয়ার চোখে জল, তার সঙ্গে মুখে একটা দুরন্ত হাসি। শক্ত করে, খুব শক্ত করে প্রহ্লাদকে জড়িয়ে ধরলেন তিনি। আমিও আমাদের সম্পর্কটাকে একেবারে নতুন করে সাজিয়ে তুলতে চাই, যেখানে থাকবো শুধুমাত্র তুমি আর আমি। গল্প মন খারাপের বুঝি গন্ধ
আমি দিই এখন মন খারাপের খোঁজ, তুমি যদি থাকো পারে মেঘ ছুঁয়ে দিও অল্প, সময় খাতায় থাকবে তখন আমার মেঘ ছোঁয়ার গল্প। শুনছিলেন আমাদের আজকের নিবেদন স্বরূপা রায়ের কলমে মেঘ ছোঁয়ার গল্প। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে রক্তিম, গল্পের সূত্রধর আমি সৌমিলি, অন্যান্য চরিত্রে রুবিনা, অভিষেক, সৌমিলি, স্পন্দন, সুচিস্মিতা, তৃষা এবং রক্তিম। শব্দগ্রহণ রিম্পা, আবহ অভিষেক, স্ক্রিপ্টিং সৌমিলি, পরিবেশনা ও পরিচালনায় টিম হরোস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের নতুন উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন আর ভালোবাসায় থাকবেন। শুভরাত্রি।